আমার জন্য মেয়ে খুঁজতে হবে না আব্বু, মেয়ে আমার পছন্দ করাই আছে। তুমি বরং ভাইয়ার জন্য মেয়ে খোঁজো। আর বিয়ে না করলেও আকত অথবা এঙ্গেজমেন্ট করে রাখতে চাই আমি। সানোয়ার সাহেবের চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা। স্ত্রী আর ছেলেদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফারহান সবার মাঝে বোমা মেরে চুপচাপ বসে ফোন স্ক্রল করছে। ফারহানা বেগম আর ফরহাদ সানোয়ার সাহেবের অবস্থা দেখে মিটমিটিয়ে হাসছে। সানোয়ার সাহেব অস্থির হয়ে ফারহানা বেগমকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে ফারু? ফারহান এসব কি বলছে? বিয়ে করবে বলছে, আর এখন মেয়েও নাকি পছন্দ করা আছে বলছে। আমি কিছু বুঝতে পারছি না, কেউ আমাকে খোলসা করে বলবে। সানোয়ার সাহেবের অবস্থা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল সবাই। ফারহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে চলে গেল। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর দিয়ে ফারহান। ফারহানা বেগম নিচের হাসি থামিয়ে বলল, আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছি। তোমার ছেলে প্রেমে পড়েছে আর তাকেই বিয়ে করতে চাইছে। কিন্তু মেয়েটা কে? মেয়েটা আর কেউ না, সাহেবা। আমাদের সাহেবা? সানোয়ার সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে ফারহানা বেগমের দিকে। কেন, সাহেবাকে পছন্দ না তোমার? সানোয়ার সাহেব নিচের মুখটা গম্ভীর করে ফেলল। তাকে দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছে সে। স্বামীর অবস্থা দেখে ফারহানা বেগমের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। তাহলে কি কোনো ঝড় আসতে চলেছে? বাড়ির পরিবেশ থমথমে হয়ে আছে। ফারহানের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে অগ্নির চোখে তাকিয়ে আছে সামনে বসে থাকা মেয়েটার দিকে। মেয়েটা ফারহানের অগ্নি দৃষ্টিকে খুব একটা পাত্তা দিচ্ছে তাও না। সে এখনো বেহায়া চোখে ফারহানকে দেখাই ব্যস্ত। ফারহানের বিক্ষিপ্ত চাহনি দেখে ফারহানা বেগম স্বামীর দিকে রুষ্ট চোখে তাকালো। সানোয়ার সাহেব ভাবলেশীনভাবে বসে আছে। ছেলের ভয়ঙ্কর রাগ দেখে মনে মনে একটু ভয় পেলেও মুখে তা একদমই প্রকাশ করছে না। ফারহানা বেগম ছলছল চোখে বড় ছেলের দিকে তাকালো। মায়ের অসহায় দৃষ্টি দেখে ফরহাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবার ওপর সে যে খুব বিরক্ত সেটা তার দৃষ্টি বলে দিচ্ছে। ফারহানের রক্তাক্ত হাত দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখন ফারহানকে কিছু বলাই যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। ফারহানা বেগম ব্যান্ডেজ হাতে ফারহানের পাশে বসে আছে। একবার ড্রেসিং করতে গিয়ে ফারহানের হুঙ্কার শুনে আর সামনে যেতে সাহস হয়নি। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে বাসায় আসতেই একটা মেয়ে এসে আচমকা ফারহানকে জড়িয়ে ধরে। ফারহান স্তব্ধ হয়ে গেলেও সাথে সাথেই মেয়েটিকে এক ছটকায় নিজের থেকে সরিয়ে দেয়। হঠাৎ করে জড়িয়ে ধরায় এতক্ষণ মেয়েটির ফেস দেখা যাচ্ছিল না। এখন মেয়েটিকে দেখে ফারহানের মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। মেয়েটি সানোয়ার সাহেবের একমাত্র আদরের ছোট বোন স্বামীহার মেয়ে লিসা। দাঁতে দাঁত চেপে বল, মেয়ে মানুষ এত নির্লজ্জ হতে পারে তোমাকে না দেখে বুঝতেই পারতাম না। হেই ইউ, লিসেন টু মি কেয়ারফুলি। আর কখন আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করতে আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ফারহানের ডাককে উপেক্ষা করে ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো লিসা। লাস্যময়ী হেসে বলল, দিন দিন এতটাই হট হচ্ছ যে আমি তোমাকে দেখেই তোমার আগুনে পুড়ে যাচ্ছি। ইউ আর লুকিং সো হট বেব। আগুনের বেশি কাছে যেতে নেই, তাহলে সে জ্বালিয়ে ছাই করে দিবে। তুমি নিশ্চয়ই ছাই হতে চাও না? ফারহান আগুন চোখে তাকিয়ে বাঁকা হেসে বলতেই লিসা আরেকটু এগিয়ে গেল ফারহানের দিকে। তর্জনীর সাহায্যে ফারহানের গালে স্লাইড করতে করতে বলল, আমি তো পড়তেই চাই, তবে তোমার ভালোবাসার আগুনে, তোমার স্পর্শের দহনে জ্বলে পুড়ে শেষ হতে চাই। প্লিজ একটু ভালোবাসো আমাকে। আমি নিজেকে তোমার কাছে বিলীন করে দিতে চাই ফারহান। ফারহান নির্লিপ্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মেয়েটার সাহস দেখে স্তম্ভিত হয়ে গেছে সে। ভাবভঙ্গিমায় নির্লিপ্ত হলেও চোখ থেকে আগুন বেরোচ্ছে। অবস্থা বেগতিক দেখে ফারহানা বেগমকে ডেকে নিয়ে আসলো কাজের মেয়ে সুমি। ফারহানা বেগম নাইট ডিউটি থেকে এসে ঘুমিয়েছিলেন। সুমির কাছে বিস্তারিত শুনে হড়বড়িয়ে উঠে ড্রয়িং রুমে চলে গেল। তড়িঘড়ি করে লিসাকে ফারহানের থেকে সরিয়ে এনে অগ্নি চোখে তাকালো তার দিকে। মামির ঝাঁঝালো নজর টলাতে পারল না তাকে। ফারহানের হাত টেনে বলল, রুমে চলো বেবি,
এখানে একদমই প্রাইভেসি নাই। ওখানে আমরা একান্তে একটু সময় কাটাবো। ফারহান এক ঝটকায় নিচের হাত ছাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি রুমে যাচ্ছি আম্মু। এই নির্লজ্জ মেয়েকে যেন আমার এবং আমার রুমের আশেপাশেও না দেখি। ফারহানের অগ্নিকণ্ঠে বলা কথায় মাথা নাড়িয়ে সাই জানল ফারহানা বেগম। ফারহান চলে যেতেই ফারহানা বেগম লিজার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, শোনো লিজা, এটা তোমার মামার বাড়ি, যখন খুশি আসবে বেড়াবে, কিন্তু এমন বাহেয়াপনা করে আমার বাসার পরিবেশ নষ্ট করবে না। আর ফারহানের আশেপাশে যেন তোমাকে না দেখি। ফারহানা বেগমের কথা শুনে বাঁকা হাসল লিজা। সোফায় আরাম করে বসে ঘাড় কাত করে তাকালো তার দিকে, ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি বেড়াতে আসিনি মামি, আমি এখানে একেবারে এসেছি। আর রইল পরিবেশ নষ্ট করার কথা, আমার হবু বরের সাথে আমি যেখানে সেখানে রোম্যান্স করতে পারি, তাতে মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা। আফটার অল এটা আমারও বাড়ি হবে কয়েকদিন পর। লিসার কথা শুনে আকাশ থেকে পড়ল ফারহানা বেগম। নিজের স্তব্ধতা কাটিয়ে কাট কাট গলায় পড়ল, হবু বউ মানে? আজে বাজে কথা বলা বন্ধ করো, আর খবরদার ফারহানের সামনে এসব পাগলের প্রলাপ করবে না। সেটা না হয় আপনি মামার কাছ থেকে জেনে নেবেন। আমি খুব টায়ার্ড, রুমে যাচ্ছি রেস্ট করতে। লিসা উঠে চলে যেতেই ফারহানা বেগম সানোয়ার সাহেবকে কল করলেন। কয়েকবার রিং হওয়ার পরেও কল রিসিভ করলো না সানোয়ার সাহেব, তাই বাধ্য হয়ে ফরহাদকে কল করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা কোথায় ফরহাদ? যতই কাজ থাকুক না কেন, এই মুহূর্তে তোমার বাবাকে নিয়ে বাসায় আসবে। কি হয়েছে আম্মু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তবে কতক্ষণ থাকবো বলতে পারছি না। কথা বলে সময় নষ্ট না করে তোমার বাবাকে নিয়ে বাসায় এসো। আমি এখনই আসছি আম্মু, তুমি একটু রিল্যাক্সে বসো। এত হাইপার হলে শরীর খারাপ করবে। ফারহান কল কেটে দ্রুত বাবাকে নিয়ে বাসার দিকে রওনা হলো। সানোয়ার সাহেব অনেকবার প্রশ্ন করলেও তার কোনো জবাব দিল না সময় সে। তোমার মাথা ঠিক আছে সানোয়ার? লিজার সাথে ফারহানের বিয়ে মানে? ফারহান সাইবাকে ভালোবাসে, সবকিছু জেনে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? ফারহানা বেগমের কথার কোনো জবাব দিল না সানোয়ার সাহেব। সে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। পাশেই ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। ফারহান রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ বসে আছে মায়ের পাশে। আমি লিজার সাথে ফারহানের বিয়ে ঠিক করেছি। এখানে দ্বিমত করো না। ফরহাদের জন্য মেয়ে দেখতে দেখতে ওরা নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে নিতে পারবে। এসব ভালোবাসা হচ্ছে ক্ষণিকের আবেগ, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। সানোয়ার সাহেবের কথা শুনে এক ঘুষিতেই কাচের টি টেবিলটা ভেঙে গড়িয়ে দিল ফারহান। রাগে তার সমস্ত শরীর কাঁপছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত বেরিয়ে ফ্লোর ভরে যাচ্ছে। শব্দ শুনে ড্রয়িং রুমে আসলো লিসা। এসেই ফারহানের রাগী চেহারার দিকে তাকালো। বর্তমান ফারহানা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে স্বামীর দিকে। আমি ভালোবাসি সাইবাকে আব্বু, ও আমার কোনো মোহ নয়। আল্লাহ যদি আমাদের মিল রেখে থাকেন তবে অবশ্যই আমরা এক হব, আর যদি নাও হয় তবুও আমি তোমার এই বেহায়া ভাগ্নিকে বিয়ে করব না। আমার কথার এদিক সেদিক হওয়া আমি পছন্দ করি না ফারহান। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সানোয়ার সাহেবের একরোখা জবাবে তেতে উঠলেন ফারহানা বেগম। তাহলে আমাদের মাঝেও আজ থেকে ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না সারোয়ার? তুমি ভাবলে কি করে আমার ছেলেকে তার ভালোবাসাকে তার থেকে কেড়ে নিয়ে তুমি নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকবে? বিচ্ছেদ তাহলে দুই দিক থেকেই হোক। ফারহানা বেগমের কথা শুনে হতভম্ব হয়ে গেল সানোয়ার সাহেব। অবাক চোখে প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে আছে সে। ফারহানাকে ছেড়ে থাকার কথা সে স্বপ্নেও চিন্তা করতে পারেন না। ফারহান ভাবলেশীন থাকলেও ফরহাদ অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ফারহানা বেগম কারোর দৃষ্টি তোয়াক্কা না করে সুমিকে ডেকে নিজের জিনিসপত্র নিচের রুমে ট্রান্সফার করতে বলল। সানোয়ার সাহেব এখনো অবাক চোখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, এক্ষুনি মানে এক্ষুনি। ফারহানের চিৎকারে কেঁপে উঠল সাইবা। ভার্সিটিতে সব ঠিকই ছিল, বাসায় আস্তে আস্তে আবার কি হয়ে গেল? ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল সে। খাওয়াও হয়নি এখনো। তার ঘুম ভাঙল ফারহানের কলের শব্দে।
যতটুকু তন্দ্রাভাব ছিল তাও চলে গেছে ফারহানের হুঙ্কার শুনে। কি হয়েছে আপনার? তো রেগে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তোকে এত প্রশ্ন করতে বলেছি, আসতে বলেছি, চুপচাপ আসবি। আদার্স আর একটা কথাও বলবি না। জাস্ট 2 মিনিট দিচ্ছি, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই। বোঝাতে পেরেছি? সাইবা কোনো রকম হু বলেই দৌড় লাগালো ফারহানের বাসার দিকে। তাড়াহুড়োতে মাকে বলতে ভুলে গেছে। ফারহানের বাসার লিফটের সামনে এসে পেট চেপে ধরে হাঁপাতে লাগলো সাইবা। এত জোরে দৌড়চ্ছে যে এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কোনো রকম লিফটে উঠে 7 তলায় আসলো সে। হাঁপাতে হাঁপাতে কলিং বেল চাপতেই 2 মিনিটের মাথায় দরজা খুলল লিসা। সাইবা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাইবাকে দেখে চোয়াল শক্ত করে ফেলল লিসা। এই মেয়েটাকে ফারহান ভালোবাসে ভাবতেই গায়ে আগুন লেগে যাচ্ছে। মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসল সে। চেহারায় খুশি খুশি ভাব এনে বলল, আরে সাহেবা যে, দৌড়ে আসলে বুঝি? ভালোই হলো তুমি এসেছো। আসার পর থেকে বোর হচ্ছি। এই বাড়িতে এখন থেকে একা একা থাকতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কি আর করার বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন মেয়েদের মানিয়ে নিতে হয়, মন খারাপের ভান করে। তবে তুমি আসলে মাঝে মাঝে গল্প করা যাবে, কি বলো? লিসাকে দেখেই চোখ মুখ কুঁচকে গিয়েছে সাইবার। তবে লিসার শেষের কথাগুলো বুঝতে একটু বেগ পেতে হলো তাকে। কথার মাঝে বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকালো লিসার দিকে। কৌতূহলী গলায় জানতে চাইল। শ্বশুরবাড়ি মানে? এই প্রশ্নেরই অপেক্ষা করছিল লিসা। সাইবার দিকে তাকিয়ে লজ্জা লজ্জা ভাব এনে বলল, ফারহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পরেই বিয়ে। বিয়ের আগে কয়েকদিন আমি এখানেই থাকবো। সাইবা যেন আকাশ থেকে পড়ল। ফারহানের সাথে বিয়ে মানে? কিসব বলছো? হ্যাঁ, তোমাদের বিয়ে মানে কবে ঠিক হলো? সাইবার কণ্ঠ বারবার কেঁপে উঠছে, চোখগুলো ছলছল করছে। সাইবার চোখের কোণায় পানি দেখে পৈশাচিক হাসি হাসল লিসা। চোখে মুখে অবাকতার রেশ এনে পড়ল। বিয়ে তো অনেক আগেই ঠিক হয়েছে, তুমি জানো না? সাইবার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাত পা কাঁপছে তার। দরজা ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। সুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লিসার নাটক দেখছিল। অবস্থা বেগতিক দেখে দৌড়ে ফারহানের রুমে চলে গেল খবর দিতে। ঝড়ের গতিতে দরজার সামনে উপস্থিত হলো ফারহান। লিসাকে দেখেই মেজাজ খিচে গেল তার। সাইবার দিকে তাকাতেই রাগ আকাশ ছুল। সুমির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাকে সরা আমার চোখের সামনে থেকে, না হলে ডাস্টবিনে ফেলে আসতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আবর্জনা যত্ত সব। ফারহানের কথায় ভাবাবেগ হলো না লিসার। ফারহানের কাছে এসে নিজের তর্জনী দিয়ে ফারহানের বুকে আঁকিবুকি করতে করতে বলল, বাড়িতে কেউ আসলে তাকে এভাবে ট্রিট করতে হয় না বেবি। আমার একটু কাছে এসেই দেখো না, পুরোপুরি ঠান্ডা করে দিব তোমার রাগ। সাইবা এসব দেখে মুখ ঘুরিয়ে ফেলল। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল সে। ছি! ফারহান এক ঝটকায় লিসাকে সরিয়ে দিয়ে সুমির দিকে তাকালো। ফারহানের দৃষ্টি বুঝতে পেরে সুমি ছুটে পানি নিয়ে আসলো। ফারহান নিজের টি শার্ট খুলে সুমির হাতে দিয়ে বলল, এটাকে বাইরে ফেলে দিয়াই। নিজের হাত ভালো করে ধুয়ে সাইবাকে এক টানে নিচের কাছে নিয়ে এলো। সাইবা কিছু বোঝার আগেই শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। সাইবা ফারহানের আচানক আক্রমণে হতভম্ব হয়ে গেছে। ফারহানের খালি বুকের সাথে লেপ্টে আছে খেয়াল হতেই হাত পা কাঁপতে লাগলো তার। সাইবার কাঁপুনি অনুভব করতেই আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ফারহান। কি করছেন? ছাড়ুন প্লিজ, সবাই দেখছে। দেখুক, ওই অসভ্য মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল। ছি, গা ঘিন ঘিন করছে আমার। এই নোংরা ফিলিংস থেকে একমাত্র তুই আমায় মুক্তি দিতে পারিস। প্লিজ একটু জড়িয়ে ধরে থাক আমাকে। সাইবা চরম পর্যায়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এদিকে লিসার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ের কত বড় সাহস ফারহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তেড়ে গিয়ে সাইরাকে টেনে সরিয়ে সপাটে চড় লাগিয়ে দিল সাইবার গালে। চড়ের তীব্রতা এত ছিল সাইবা গিয়ে হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে ফারহান স্তব্ধ হয়ে গেছে।
মুহূর্তের মধ্যে লিসা এমন কিছু করবে তার ধারণাই ছিল না। সিঁড়ির কাছে দাঁড়িয়ে এতক্ষণ ওদের দেখছিল ফরহাদ। লিসার কাণ্ডে সেও হতভম্ব হয়ে গেছে, তবে তার ঘোর তাড়াতাড়ি কেটে গেল। দৌড়ে এসে সাইবাকে ফ্লোর থেকে দাঁড় করালো। সাইবার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। সাইবার অবস্থা দেখে ফরহাদ রেগে লিসার দিকে তাকালো, চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? অভদ্রতার সমস্ত সীমা পার করে ফেলেছিস তুই। ফরহাদের চিৎকারে হুঁশ ফিরল ফারহানের। ধীর পায়ে কাছে গিয়ে সাইবার গালে হাত দিয়ে মুখ থেকে আর্তনাদ বেরিয়ে গেল সাইবার। চোখ বন্ধ করে নিল ফারহান। উল্টে ঘুরে পরপর 3টে চর লাগালো লিসার গালে। চরের দাপটে পড়ে যেতে নিতেই তাকে ধরে ফেলল সানোয়ার সাহেব। চেঁচামেচি শুনে ফারহানা বেগমও নিচের রুম থেকে বেরিয়ে এসেছে। পরিস্থিতি দেখে সে নিজেও হতভম্ব হয়ে গেল। সানোয়ার সাহেব হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কিভাবে হলো লিজাকে মারার? কি করেছে সে? ফারহান আগে থেকেই রেগে আগুন হয়ে আছে। সানোয়ার সাহেবের কথাই যেন সে আগুনে ঘি পড়ল। সানোয়ার সাহেবের দিকে আগুন চোখে তাকাতেই সানোয়ার সাহেব হকচকিয়ে গেলেন। ফারহানের পিছনে সাহেবার দিকে চোখ যেতেই পরিস্থিতি বুঝে ফেললেন তিনি। এই কাণ্ড যে লিসা ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছেলের সাথে আর উচ্চবাচ্য করলেন না তিনি। ফরহাদ সাহেবাকে ধরে দাঁড়িয়ে আছে। সাহেবা টলমল চোখে সবকিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। ফারহানা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও সাহেবাকে দেখে আর চুপ থাকতে পারলেন না। সুমির দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, তোর আন্টিকে খবর দিয়েছিস? সানোয়ার সাহেব চুপ করে থাকলেও এবার সেও রাগী গলায় বলল, লিজা কোথাও যাবে না ফারু, ও এখানেই থাকবে। যা হয়েছে তার জন্য সাহেবার কাছে মাপ চেয়ে নাও লিজা। লিসা পরিস্থিতি বুঝে সাহেবার দিকে তাকিয়ে সরি বলে গটগট করে নিচের রুমের দিকে চলে গেল। ফারহানা বেগম সানোয়ার সাহেবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ফারহান সাহেবাকে নিজের সাথে আঁকলে ধরল। সাহেবা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরো শক্ত করে ধরল তাকে। দাঁতে দাঁত চেপে পড়ল, আমার হাত থেকে চর খেতে না চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজকে এর শেষ দেখেই ছাড়বো আমি। আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি সাইবাকে আজকেই বিয়ে করতে চাই আম্মু। সাইবার আম্মুকে রাজি করানোর দায়িত্ব তোমার। আমার বউকে তোমার কাছে আমানত রেখে গেলাম, ফিরে এসে তাকে বউরূপেই দেখতে চাই। ফারহানা বেগমের হাতে সাহেবার হাত ধরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ফারহান। পেছন থেকে ফরহাদ ডেকে বলছে, আরে সার তো পড়ে যা ভাই। কয়েক মুহূর্তের মধ্যে এতগুলো ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। ড্রয়িং রুমে এখন পিনপতন নীরবতা। সাইবা এখনো স্তব্ধ হয়ে বসে আছে। ফারহানা বেগম সাইবার গালে মলম লাগিয়ে দিচ্ছে। ফরহাদ বিপরীত পাশের সোফায় মাথা চেপে ধরে বসে আছে। সানোয়ার সাহেব চুপচাপ বসে আছে। তার আদরের ভাগ্নে ফারহানের শক্ত হাতের থাপ্পড় খেয়ে এখন কি অবস্থায় আছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলতে সে লিসাকে খুব একটা পছন্দ করে না। নেয়াতি বোনকে কথা দিয়ে ফেলেছেন, তাই কিছু বলতে পারছেন না। তার হয়েছে দুদিক থেকেই বিপদ। এই যে তার বউ তার দিকে একটু পর পর আগুন চোখে তাকাচ্ছে, তাতে কি তার ভয় হচ্ছে না? ভেতরে ভেতরে সে ভয়ে সিটিয়ে আছে। বোন ভাগ্নির পাল্লাই পড়ে এই বুড়ো বয়সে কতদিন যে বউ ছাড়া থাকতে হবে কে জানে। মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো সে। তোর আন্টিকে খবর দিয়েছিস? মায়ের কথায় মাথা নাড়িয়ে সাই জানালো ফরহাদ। সাইবার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আম্মু? না মানে এভাবে বললেই কি বিয়ে হয়ে যায়? ফারহান এখনো পড়াশোনা করছে, ও আগে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুক, ততদিনে সাহেবার পড়াশোনাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যা ঘটে গেল তাতে তোমার মনে হয় আন্টি রাজি হবে এ বিয়েতে? ফরহাদের কথায় যুক্তি আছে। ফারহানা বেগমের ভাবনায় পড়ে গেলেন। সাইবার ভীতু চেহারার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বললেন। ফারহানের কথা চিন্তা করে তার নিজেরও ভয় হচ্ছে। ছেলেটা অতিরিক্ত রাগী, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। এদিকে সাইবার অবস্থা নাজেহাল। মায়ের কথা চিন্তা করে গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে যাচ্ছে।
কোন পাগল কুকুরের কামড় খেয়েছে এখন এখানে এসেছিল সেটা ভেবে নিজেকে কয়েকশো গালি দিয়ে ফেলছে মনে মনে। মা যদি এসে শোনে এখানে এসব কাণ্ড ঘটে গেছে তাহলে একটা জুতোর বাড়িও মাটিতে পড়বে না। এমনিতেই ওই রাক্ষসীর থাপ্পড় খেয়ে চেহারার মানচিত্র বদলে গেছে। আজকের দিনটাই খারাপ। ওদিকে ওই ফালতু লোকটা ওকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। বিয়ে মানে? এখন কিসের বিয়ে? আজব, এখনো কি বিয়ের বয়স হয়েছে নাকি তার? প্রেম ভালোবাসা পর্যন্ত ঠিক আছে, তাই বলে এখনই বিয়ে? এই জীবনে প্রেম করার স্বাদ মিটে গেছে সাইবার। ও শুধু মনে মনে আল্লাহকে ডাকছে, হে রব্বুল আলামিন, একবার এই বিপদ থেকে রক্ষা করো। আর জীবনে এই ছাতার মাথা প্রেম করার নাম মুখে নিব না, সত্যি। সাইবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর মা আর ফারহান। ফারহান পারলে এক্ষুনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে ওকে। কিছুক্ষণ আগে বিয়ে করবে না বলে সাফ সাফ মানা করে দিয়েছে সাইবা, যদিও শুধু ফারহানকে বলছে। ফারহান ওর কথা ফু দিয়ে উড়িয়ে দিলেও দৃষ্টি দিয়ে ঝলসে দিচ্ছে। বাকি সবাই বিয়ে নিয়ে কথা বলছে সাইবার মায়ের সাথে। সাইবার দৃষ্টি এখন ওর মায়ের পায়ের দিকে। আজকে ভাতের বদলে মার খেয়ে পেট ভরাতে হবে, এটা কনফার্ম। আমার মেয়েকে এখন বিয়ে দেব না আপা। মেয়ে আমার এখনো ছোট, এত তাড়াতাড়ি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবো না। আর আজকের ঘটনার পরে এখন মেয়ের বিয়ের প্রশ্নই ওঠে না। ফারহান হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। সাইবার মায়ের কথা শুনে ফারহানা বেগম অসহায় চোখে স্বামীর দিকে তাকালো। সানোয়ার সাহেব এখনো নিশ্চুপ হয়ে বসে আছেন। ফারহানা বেগম বোঝানোর ভঙ্গিতে বলল, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আপা। সাইবাদ কোনো অমর্যাদা আমার কখনো হতে দেব না। এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি, পরে সময় বুঝে বড় অনুষ্ঠান করে আমাদের বাড়ির বউ করে আমরা নিয়ে আসবো। এখন সায়েরা আপনাদের বাড়িতেই থাকবে, এখন শুধু রেজিস্ট্রিটা করে রাখবো। আমার মেয়েকে এখন বিয়ে দেব না আপা। সাইবার মায়ের কথা শেষ হতে না হতেই ড্রয়িং রুমে হাজির হলো লিসা। সাইবার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালো মানুষের মুখোশ পরে বড়লোকের ছেলে দেখে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন। এতই যখন লোভ, তাহলে মেয়েকে রাস্তায় কেন নামিয়ে দিচ্ছেন না? আরেকজনের হবু বরের দিকে নজর দেওয়া মেয়ে মানুষের চরিত্র আর কতটা ভালো হবে? আপনার মেয়ে আমার বিয়ে ভাঙতে চাইছে, আর আপনি এখনও এখানে বসে তামাশা দেখছেন? এমন মেয়েকে তো বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। এসব মেয়েদের। লিসা কথা শেষ করার আগেই আর একটা চর পড়ল তার গালে। চরের দমক সামলে উঠতেই দেখল ফারহানা বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চরটা সেই দিয়েছে। সানোয়ার সাহেব হতভম্ব হয়ে গেছে ভাগ্নির ব্যবহারে। লিসা প্রথম থেকেই উচ্ছৃঙ্খল মেয়ে, বড়দের সম্মান করা তার ধাতে নেই, তাই বলে এতটা উদ্ধত্ত? সাইবার মা শক্ত হয়ে বসে আছে, তার চোখের কোণায় পানি চিকচিক করছে। এবার আর সাইবা চুপ করে থাকতে পারল না। চোখের পানি মুছে মায়ের কাছে গিয়ে বলল, এখান থেকে চলো মা, আমার জন্য যতটা অপমানিত হওয়ার হয়েছো আর না। আমি নিজেও জানতাম না আমার জন্য এখানে এত কিছু অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার ভালো মেয়ে হয়ে থাকতে পারলাম না। ভালোবাসার মতো বড় পাপ আমার দ্বারা হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে কখনো এখানে আসতাম না। সাইবার কান্নার শব্দ ফারহানের বুকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। চোখ দিয়ে যেন এখনই রক্ত বেরিয়ে আসবে। ফারহান অশ্রুসিক্ত চোখে একবার মায়ের দিকে তাকালো। ফারহানা বেগমের চোখ টলমল করছে। ফারহানা নিচের জায়গা থেকে উঠে সাইবার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত নিচের হাতের মধ্যে নিয়ে অনুনয়ের সুরে বলল, আমি সাইবাকে খুব ভালোবাসি আন্টি। এখানে সাইবার কোনো দোষ নেই। আমি ওকে এখানে আসতে বলেছিলাম। আমার জন্য আজ আপনাকে এতটা অপমানিত হতে হলো, তার জন্য আই এম সরি। কিন্তু আমার ভালোবাসাটা এক বিন্দু মিথ্যে নয়। আমি যতটা ভালো আমার মাকে বাসি, ঠিক ততটাই সাইবাকে ভালোবাসি। প্লিজ সাইবাকে আমার থেকে আলাদা করবেন না। আমি মরে যাব, এটা ভাববেন না। কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। সাইবাকে ছাড়া আমার জীবনে কোনো কিছু ঠিক হবে না। বেঁচে থাকার জন্য আমার সাইবাকে দরকার। ও আমার আসক্তি। আপনি না চাইলে আজকে বিয়ে হবে না, কিন্তু সময় হলে সাইবাকে আমাকে দিয়ে দিতে হবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিন, সাইবা আমার। আমি আপনার সব কথা মেনে নিব। ফারহানের চোখের পানিতে সাইবার মায়ের হাত ভিজে যাচ্ছে। ঠিক আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইবাকে নিয়ে চলে গেলেন সাহেরা বেগম, সাইবার মা।
ফারহান এখনো মাথা নিচু করে ফ্লোরে বসে আছে। সানোয়ার সাহেব স্তব্ধ চোখে ছেলে আর ফারহানা বেগমের দিকে তাকিয়ে আছে। ফারহানা বেগম সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজকে পরিবার আর তোমার জেদের মধ্যে একটা বেছে নিতে হবে তোমাকে সানোয়ার। এই মেয়ে যদি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকে তাহলে আমি আমার ছেলেদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সানোয়ার সাহেব লিজার দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় চলে যাও লিজা, আমার যা বলার আমি তোমার মায়ের সাথে বলবো। আমি কোথাও যাব না মামু। ফারহানকে আমার চাই, আর আমি ফারহানকেই বিয়ে করব। লিজার ব্যবহারে বাসার সবাই বিরক্ত। ফারহান ফরহাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এটাকে জাস্ট বাইরে ফেলে দিয়ে আয় ভাই, আমার ওকে একদম সহ্য হচ্ছে না। আরে শান্ত হ ভাই আমার, এত চিন্তা করছিস কেন? ওর ব্যবস্থা হয়ে যাবে। আর টাকার চিন্তা করিস কেন? বাবার টাকা হয় নাই নিলি, আমাদের মায়েরও কিন্তু অনেক টাকা। কি বলো আম্মু? ফারহানা বেগমের রুমের সামনে অস্থির হয়ে পায়চারি করছে সানোয়ার সাহেব। সে কখন থেকে ডেকে চলছে ফারহানা বেগমকে, অথচ তার কোনো হেলদোল নেই। মনে সাহস সঞ্চার করে ফারহানা বেগমের দরজায় কড়া নাড়তেই ফারহানা বেগম হুঙ্কার দিয়ে বলেন, আমার রুমের সামনে থেকে যাও সানোয়ার। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার জন্য আজ আমার চরমভাবে অপমানিত হতে হয়েছে, তা আমি কখনোই ভুলবো না। তুমি নিজের হাতে নিজের ছেলের জীবন দুর্বিষয় করে দিলে। বাবা হয়ে কি করে পারলে এমনটা করতে? আমার ভাবতেই অবাক লাগছে। ফারহানা বেগমের কথা শুনে সানোয়ার সাহেব অসহায় চোখে স্ত্রীর রুমের দরজার দিকে তাকালো। নমনীয় গলায় বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি কি করতাম বলো? একমাত্র বোন আমার, বাবা মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করেছি। বোনের কান্না মাখা আবদার ফেলতে পারিনি। লিজা ফারহানকে ভালোবাসে, আমি ভেবেছিলাম ওদের দুজনের বিয়ে হলে ওরা দুজনেই সুখী থাকবে। ফারহান অন্য কাউকে ভালোবাসে এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। যখন জানতে পারলাম ফারহান অন্য কাউকে বিয়ে করতে চাই, আমি ওদের বোঝাতে চেয়েছিলাম, কিন্তু লিজা পাগলামি শুরু করলো। সুইসাইড করার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে দিল। আমার কোনো কথা না শুনেই এ বাড়িতে চলে এলো। আসার আগে হুমকি দিয়ে এসেছে, যদি এ বিয়ে না হয় তাহলে সে সুইসাইড করবে। সানোয়ার সাহেবের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল ফারহানা বেগম। দরজা খুলে বেরিয়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো। কঠিন চোখে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, ভাগ্নের ভালোবাসাটা তোমার কাছে মোক্ষ সানোয়ার? আর আমার ছেলে, তার ভালোবাসা, ভালো থাকার কোনো মূল্য নেই? কেমন বাবা তুমি? তুমিও কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলে, তাহলে আজ ছেলের বেলায় এত বৈষম্য কেন? তুমি তোমার বিয়ে করা স্ত্রী, যার সাথে তুমি 30 বছর সংসার করেছো, তার সাথে সামান্য একটা দেওয়ালের দূরত্ব মেনে নিতে পারছো না, তাহলে আমার ছেলে কিভাবে তার ভালোবাসার এই দীর্ঘ বিচ্ছেদ মেনে নেবে? লিজার জেদ মেনে না নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারতে, আমরা সবাই মিলে একটা সমাধান ঠিক বের করে নিতাম। অন্তত ছেলের কাঁধের ভরসার হাত তো দিতে পারতে। কিন্তু তুমি কি করলে? নিজের জেদি ভাগ্নির অবদান মেনে নিয়ে আমার ছেলেকে কষ্টের সাগরে ভাসিয়ে দিলে। তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি সানোয়ার। ফারহান আমার কলেজের একটা অংশ, তুমি আজ সেখানে আঘাত করেছে সানোয়ার। আমি আমার ছেলেকে সামলে নেব। তোমার বোন আর ভাগ্নির তরফ থেকে যদি আর কোনো অশান্তি আমার বাসায় আসে, তাহলে সেদিন তুমি আমার অন্য এক রূপ দেখবে, কথাটা মাথায় রেখো। সানোয়ার সাহেব অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানা বেগমের দিকে। এজন্যই বলে বউয়ের সাথে পাঙ্গা নিতে নেই। তার ভাতেও মারবে, পানিতেও মারবে। বাসায় এসে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সাইবা। তার মা একটু বেশি শান্ত হয়ে আছে, এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। এদিকে চিন্তায় চিন্তায় তার অবস্থা নাজেহাল। রান্নাঘরে এক মনে রান্না করে চলেছে সাহেরা বেগম। মাঝে মাঝে আর চোখে মেয়ের দিকে তাকাচ্ছে। সাইবা গুটিসুটি মেরে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে সাইবাকে কাছে ডাকলো সে। ফারহানকে ভালোবাসিস? মায়ের প্রশ্নে অশ্রুসিক্ত চোখে তাকালো সাইবা। ফারহানকে সে ভালোবাসে, তবে তার মায়ের থেকে বেশি না। মেয়ের টলমল চোখ দেখে যা বোঝার বুঝে নিল সাহেরা বেগম। আমি বুঝতে পারছি ফারহানের জন্য ভালোবাসা আছে তোর মনে,
তবে মা হিসাবে আমি কখনোই এই প্রেম ভালোবাসা মেনে নেব না। ভালোবাসতে মানা করছি না, তবে সে ভালোবাসা হতে হবে পবিত্র। বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। আমি ছোটবেলা থেকেই তোমাদের ইসলামের মূল্যবোধ শেখাতে চেষ্টা করেছি। আমার শিক্ষায় হয়তো ত্রুটি ছিল, তাই বড় হতে হতে তা ভুলতে বসেছিস। মা হিসাবে আমার দায়িত্ব তোদের সঠিক পথে চালিত করা। আমি মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করে যাব। ফারহান যদি তোর চাওয়া হয়ে থাকে, তাহলে তা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। যদি সে তোর ভাগ্যে থাকে, তাহলে সে তোরই হবে। রক্ষণশীল পরিবারে বড় হয়েও যথেষ্ট স্বাধীনতা পেয়েছিস। আজকে থেকে সেই স্বাধীনতা আর থাকবে না তোর। পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই তোর। আজকের পর থেকে ফারহানের সাথে কোনো যোগাযোগ করবি না, এমনকি ফারহানের সামনেও যাবি না। আমি ফারহানকে কথা দিয়েছি, সে যদি নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে আমি তার কাছে তোকে বিয়ে দেব। আমি আমার কথা রাখব। তার জন্য ফারহানকেও তার কথা রাখতে হবে। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আমি টেবিলে খাবার দিচ্ছি। সায়েবা মায়ের কথায় আর দ্বিরুক্তি করল না, মাথা নিচু করে নিচের রুমে চলে গেল। সাহারা বেগম দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিলেন। ওই দিনের পর থেকে 3 মাস কেটে গেছে। ফারহানের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো। ওই দিনের পর থেকে ফারহান আর সায়েবার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। রাগী গম্ভীর ছেলেটা হুট করেই কেমন যেন হয়ে গেল। আগে থেকেই কথা কম বলতো, এখন প্রয়োজন ছাড়া রুম থেকেই বের হয়। ফারহানা বেগম অনেক চেষ্টা করেও ফারহানকে আগের মতো করতে পারেননি। ছেলের অবস্থা দেখে সানোয়ার সাহেবও মনে মনে গুমড়ে মরছে। ফারহান দেশের বাইরে চলে যাবে কয়েকদিনের মধ্যেই। আজকাল সাইবার শূন্যতা তাকে পাগল করে দিচ্ছে। এত কাছাকাছি থেকেও নিজের ভালোবাসার মানুষকে না দেখে থাকার যন্ত্রণা ওকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্রতি রাতে বারান্দায় চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকে একটাবার সাইবাকে দেখার আশায়। কিন্তু সাইবা বারান্দায় আসা তো দূর, জানালাটাও খোলে না। নিজেকে ফারহানের এখন পাগল মনে হয়। দূরত্ব যখন হবেই, তাহলে সেটা শুধু মনের কেন, মানচিত্রেও হোক, তাতে অন্তত মনকে সান্ত্বনা তো দেওয়া যাবে। এশার নামাজের পরে পড়তে বসেছে সায়েবা। এখন আর আগের মতো ফাঁকিবাজি করে না। ফারহানকে সে এখনো খুব ভালোবাসে, তবে তা আর প্রকাশ করে না। প্রতিটি মোনাজাতে তার একটাই চাওয়া, আর তা হচ্ছে ফারহান। সায়েবার ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে শোয়েব। বোনের দিকে তাকিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ে। আজকাল সাইবা আর তার সাথে রাগ দেখায় না। সে পেছনে লাগলেও সাইবা চুপ করে থাকে। জীবনটা এখন নিরামিষ নিরামিষ লাগে শোয়েবের কাছে। তবে এখন সে সাইবার সাথে দুষ্টুমি করতে আসেনি। সে সাইবাকে একটা খবর দিতে এসেছে। আপু, শুনছি, বলো। ফারহান ভাইয়া আজ আমেরিকা চলে গেছে। শোয়েবের কথা শুনে থমকে গেল সাইবা। মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কথাটা। কানের কাছে শুধু একটা কথাই বেজে যাচ্ছে। সাইবা নির্বাক চোখে, ফারহান ভাইয়া আমেরিকা চলে গেছে। সাইবা নির্বাক চোখে তাকালো শোয়েবের দিকে। শোয়েব বোনের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল। তারা সবাই জানতো ফারহান আজ চলে যাবে। গতকাল বিকেলে ফারহান সাহিরা বেগমের সাথে দেখা করতে এসেছিল। সাহারা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে সাইবার সাথে একবার দেখা করার কথা বলতেই সাহিরা বেগম সরাসরি নাকচ করে দেয়। ফারহান অনেকবার রিকোয়েস্ট করেও কোনো লাভ হয়নি। শোয়েব মায়ের কাণ্ডে নির্বাক হয়েছিল। ফারহান চলে যেতেই সাহিরা বেগম শোয়েবকে কড়া গলায় নিষেধ করে সাইবাকে এসব জানাতে। তবে কেন জানি আজ শোয়েব চুপ করে থাকতে পারল না। কিছুক্ষণ আগে জানালে হয়তো দেখা হয়ে যেত প্রেমিক যুগলের। শোয়েবের এখন খুব আফসোস হচ্ছে। আরেকটু আগে বললে কি হতো? ফারহান আমেরিকা এসেছে আজ 4 দিন হলো। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে ফারহান। এখানকার আমেরিকান হেরিটেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে ফারহান। ফারহানের সাথে এখানে আরেকজন ছেলে থাকে। ছেলেটা পাকিস্তানি। ফারহান একাই এই ফ্ল্যাটে থাকতো, কিন্তু ফ্লাইটে ইউসুফের সাথে দেখা হওয়ার পর সিদ্ধান্ত বদলেছে ফারহান। ছেলেটার চোখে অন্যরকম মায়া আছে।
চেহারার দিকে তাকালেই মনের মধ্যে প্রশান্তি বয়ে যায়। ইউসুফ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী, স্কলারশিপ পেয়ে আমেরিকা এসেছে। ফ্লাইটে তাদের পরিচয় হওয়ার পর ফারহান তাকে নিজের সাথে থাকার জন্য অফার করে। ইউসুফ প্রথমে রাজি না হলেও ফারহানের জোরাজোরিতে রাজি হতে বাধ্য হয়। ফারহানের ফ্ল্যাটটা মোটামুটি বড় বলা চলে। 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন সহ একটা মিনি টেরেস আছে। ফারহানা বেগমের চাচার ফ্ল্যাট এটা। ফারহান যতদিন এখানে থাকবে ততদিনের জন্য রেন্টে নিয়ে এসেছে ফারহানা বেগম। তবে ফারহান সাপ জানিয়ে দিয়েছে পড়াশোনার খরচও নিজে চালাবে, তার জন্য কোনো একটা পার্ট টাইম জব নিয়ে নিবে। ফারহানা বেগম আপত্তি করলেও ফারহানের জেদের কাছে তাকে হার মানতে হয়। ফারহান আর ইউসুফের কথাবার্তা ইংলিশে হলেও গল্পের স্বার্থে আমরা বাংলায়। এখানে কি করছো? হঠাৎ ইউসুফের কথাই ধ্যান ভাঙে ফারহানের। মুচকি হেসে বলে, রাতের শহর দেখছি। বাড়ির কথা মনে পড়ছে? মনে তো পড়ছে, তাদের মিস করলেও কেউ একজনের শূন্যতা হৃদয়ে আঘাত করছে। ফারহানের কথা শুনে কপাল কুঁচকে নিল ইউসুফ। সন্দিহান গলায় জানতে চাইল, তুমি কার কথা বলছো? আমার প্রেয়সীর, যার জন্য আমি আজ স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি। তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো ফারহান? না, আমি তাকে ভালোবাসি, তবে আমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। আমি যেমন তাকে ভালোবাসি সেও তেমন আমাকে ভালোবাসে, কিন্তু হাতে হাত ধরে প্রেমটা আমাদের ঠিক করা হয়নি কোনোদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকল প্রকার হারাম থেকে বিরত রাখুন, আমিন। ইউসুফের কথা শুনে ফারহান তার দিকে অবাক চোখে তাকালো। কণ্ঠে অবাকতার রেশ এনে পড়ল, আমি তোমার কথা বুঝতে পারিনি ইউসুফ। বিবাহ বহির্ভূত সম্পর্ক আল্লাহ তাআলা হারাম করেছেন, এটাকে জিনাহ বলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, কারণ সেটা আশালীন কাজ আর তার পরিণাম খারাপ। আমরা যখন কোনো মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তখন আমাদের মধ্যে তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এটাকে চোখের জিনা আর মনের জিনা বলে। যখন তার প্রেমিকাকে ছুঁয়ে দেয় তখন হাতের জিনা হয়, যখন কেউ তার উদ্দেশ্য গমন করে তখন পায়ের জিনা হয়, আর একেবারে শেষের ধাপ হচ্ছে শারীরিক সম্পর্ক। তাই আমাদের দৃষ্টি আর কল্পকে সামলে রাখতে হবে। জিনার শাস্তি ভয়ঙ্কর। জিনাকারী ইহকাল ও পরকাল দুই জায়গায় এই শাস্তি ভোগ করবে। আমি তো সাইবাকে ভালোবাসি, এতে কি আমার জেনা হবে? ভালোবাসাটাকে পবিত্র রাখো, তবে মার চাওয়া যদি নেক হয় তাহলে তুমি তাকে অবশ্যই পাবে। ভালোবাসা গুনাহ না, নিজের সব চাওয়া পাওয়া আল্লাহর নামে করে দাও, তাও পূরণ করার দায়িত্বে আল্লাহর। এখন নামাজ পড়ে নাও, এশার নামাজের ওয়াক্ত শেষ হতে চললো। ইউসুফের কথা শুনে সময় চেক করলো ফারহান। 11:34 বাজে। তাড়াতাড়ি রুমে চলে গেল সে। ফারহান আগে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। অজু করে এসে নামাজের প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে। আজ থেকে প্রেমটা না হয় রবের সাথেই হোক, ভালোবেসে পরম করুণাময়কে বানিয়ে না হয় সাইবাকে চেয়ে নিবে। আজকাল সাইবা অনেকটা চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে খুব একটা কথা বলতে দেখা যায় না। বন্ধু মহলের সাথে দেখা করাও কমিয়ে দিয়েছে। ফারহানের চলে যাওয়ার কথা শুনে ভেতরে ভেতরে নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। শাহিরা বেগম মেয়ের চুপচাপ হয়ে যাওয়া নিয়ে চিন্তিত। পড়াশোনা বাদে নামাজ আর কোরআন নিয়েই পড়ে থাকে। শোয়েবের সাথেও ঝগড়া করে না। বাড়িটা যেন একেবারে নীরব হয়ে গেছে। ফারহানের চলে যাওয়ার কথা শুনে ভিতরে ভিতরে গুমড়ে মরছে সাইবা। তবে তাকে দেখলে তা বোঝার উপায় নেই। একেই বুঝি বলে প্রণয় বিরহ। বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা সারাক্ষণ দমবন্ধ করে দেয়। কান্না করারও উপায় নেই। মা দেখলে আর রক্ষে নেই। ফারহানের শূন্যতা যেন চেকে ধরেছে সাইবাকে। নিজের কোনো কিছুতেই ধ্যান নেই তার। এই যে আজ 3 দিন হলো সে চুল আঁচড়াই না, চুলগুলো চট পাকিয়ে যা তা অবস্থা। এই অবস্থায় ফারহান তাকে দেখলে তুলে অথচ বেখিয়ালি সাইবা তার খেয়ালে ডুবেই জটাধরি রূপ ধারণ করেছে। এখন আর কোনো কিছুতেই মন বসে না। জোর করে নিজেকে বইয়ের সামনে বসিয়ে রাখতে হয়। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে যে, অথচ তার মনটা আরেকজন নিয়ে বসে আছে। কি সর্বনাশী ব্যাপার স্যাপার। ফাইজা দেশে এসেছে আজ 1 মাস হয়েছে। ফারহান আমেরিকা চলে যাবে শুনে 15 দিন আগেই দেশে চলে এসেছে সে। ছোট ভাই চলে গেলে আবার কবে দেশে ফিরবে তার ঠিক নেই। তাই পরিবারের সাথে একসাথে কিছুটা সময় কাটাতে তাড়াতাড়ি দেশে আসা। দেশে এসে সবকিছু শুনে স্তব্ধ হয়ে বসেছিল ফাইজা।
তার বাবার মতো নরম মনের মানুষ এমন কিছু করতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। ফারহানা বেগম এখনো কথা বলেন না সানোয়ার সাহেবের সাথে। ফাইসা মনে মনে লিসার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। তার বাবার মতো একজন বিচক্ষণ লোক কিভাবে লিসার মতো একটা মেয়েকে ফারহানের জন্য পছন্দ করতে পারে? এটা চিন্তা করেই মাথা খারাপ হওয়ার জোগাড়। বাবার দিকে তাকানো যাচ্ছে না। বাবা মায়ের এই অভিমান ভাঙার ব্যবস্থা করতে হবে। একমাত্র ফারহানই সবকিছু ঠিক করতে পারবে। তুই চলে যাবার পর আম্মু তো হাফ ছেড়ে বেঁচেছে। কুড়িয়ে পাওয়া মেয়ে বলে কথা, বান্ধবীদের নিয়ে কিটি পার্টিও করছে। তার সে কি আনন্দ। যদিও আম্মু তোকে এসব বলতে নিষেধ করেছে, তবুও বললাম, আমি তো তোকে খুব ভালোবাসি, তাই না বল? তোর গা থেকে ডাস্টবিন গন্ধ আসে, তাতে কি হয়েছে? আমরা মেনে নিয়েছি তুই আমার গন্ধযুক্ত ফায়জা। আমরা তোকে এভাবেই ভালোবাসি। ফরহাদের কথা শুনে দাঁত কিরমির করতে করতে ফরহাদের দিকে তাকিয়ে আছে ফাইসা। ছোটবেলা থেকে এসব ফালতু কথা বলে আসছে তাকে। এত দামি পারফিউম দেওয়ার পরেও নাকি ডাস্টবিন গন্ধ আসে। ফরহাদের দিকে কুশন ছুঁড়ে মেরে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল সে। বোনের গালি শুনে দাঁত কেলিয়ে হাসছে ফরহাদ। ফারহানের আমেরিকা যাওয়ার 4 মাসের মাথায় শাহেরা বেগমের মোবাইলে একটা কল এলো। ফোনের ওপাশের মানুষটার কথা শুনে শীতের মধ্যেও ঘামতে লাগলো শাহেরা বেগম। তার ঠান্ডা মাথায় করা প্ল্যান এভাবে নষ্ট হয়ে যাবে ভাবতেও পারেনি সে। কিছুক্ষণ আগে চিনতে পেরেছেন আন্টি? আমি ফারহান বলছি। কেমন আছেন আপনি? ফারহানের কথা শুনে ঘাবড়ে গেল শাহেরা বেগম। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তা এতদিন পরে কি মনে করে কল দিলে? সব ঠিক আছে তো? আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য কল করলাম। হবু শাশুড়ি মা, আমার ক্যালিফোর্নিয়ায় চাকরি হয়ে গেছে। স্যালারি মাসে 4 লাখ টাকা। আপনার কথা মতো নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি আমি। এখন তার মেয়ে বিয়ে দিতে কোনো সমস্যা নেই, তাই না? কি বলছো এসব? এত তাড়াতাড়ি বিয়ে? আর তুমি তো দেশে না। এভাবে? শাহেরা বেগমের কথার মাঝেই ফারহান তাকে থামিয়ে দিয়ে বলল, যেভাবে বিসিএস ক্যাডারের সাথে বিয়ে ঠিক করেছিলেন ঠিক সেইভাবে। ফারহানের রাগী কণ্ঠ শুনে শাহেরা বেগম থতমত খেয়ে গেলেন। একথা ফারহান কিভাবে জানলো ভাবতে ভাবতে তার মাথা খারাপ হওয়ার জোগাড়। এখন চুপ করে আছেন কেন শাশুড়ি মা? আপনি কি ভেবেছিলেন আমি কিছু জানতে পারবো না? আপনি যাকে অন্য জায়গায় বিয়ে দিতে যাচ্ছিলেন সে শুধু আপনার মেয়ে না, আমার আত্মা। আমার আত্মার খবর আমি রাখবো না তা ভাবলেন কি করে? দেখো ফারহান, আমি সাইবাকে তোমার কাছে বিয়ে দেব না। সাইবার বিয়ে ঠিক হয়ে গেছে। আশা করব তুমি কোনো ঝামেলা করবে না। আপনি আমাকে কথা দিয়েছিলেন সাইবাকে আমার হাতে তুলে দিবেন। আপনার শর্ত মেনে আমি আমার বাবা মা পরিবার সবাইকে ছেড়ে এখানে এসেছি। আমার কি কিছুর অভাব ছিল? শুধুমাত্র আপনার কথা শুনে বাবার অঢেল টাকা থাকার পরেও আমার অন্যের অধীনে চাকরি করতে হচ্ছে। এখন আপনি এই কথা বললে তো আমি শুনছি না। আজ বিকেলে আমার পরিবার যাবে আপনার বাসায়। সাইবাকে বউ সাজানোর দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। এর হেরফের হলে খুব একটা ভালো হবে না। রাগে ফারহানের মাথা ফেটে যাচ্ছে। শুধুমাত্র সাহেবার মা বলে পার পেয়ে গেল। না হলে আজ শাহেরা বেগমের সাথে কি হতো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। শাহেরা বেগমও রেগে গেছেন। ফারহানকে তার অপছন্দ তা নয়, কিন্তু ওই দিন লিসার করা অপমান শাহেরা বেগমকে অনেক বেশি আঘাত করেছে। তাই সে ফারহানকে শর্তে বেঁধে দিয়ে কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসেছে। না হলে ফারহানের সাথে সাইবার বিয়েটা হয়েই যেত। এত অপমানের পর মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। সাইবাকে 7-5 বুঝিয়ে সামলে রেখেছে। ভালোই বিয়েটা হয়ে গেলেই ঝামেলা চুকে যেত। কিন্তু এখন ফারহান সব জেনে গিয়েছে। শাহেরা বেগম মাথা কাজ করছে না। সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে সে কল্পনাও করেনি। সাইবা এখনো এসবের কিছুই জানে না। সবকিছু জানলে সাইবাকে সামলানো মুশকিল হয়ে যাবে। চিন্তায় শাহেরা বেগমের মাথা ভৌ ভৌ করছে। ফারহান ফোন কেটে দিয়েছে অনেকক্ষণ। শাহেরা বেগম এখনো একই জায়গায় থম মেরে বসে আছে। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙল তার। আশেপাশে তাকিয়ে শোয়েবকে খোঁজার চেষ্টা করলো। কাউকে চোখে না পড়াই নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলে শাহেরা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। দরজার বাইরে ফাইসা আর ফরহাদ দাঁড়িয়ে আছে হাসি মুখে।
আরে আন্টি, ভিতরে তো আসতে দিন, হাত ব্যথা হয়ে গেল। বড় বড় শপিং ব্যাগ হাতে শাহিরা বেগমের পাশ কাটিয়ে ভেতরে চলে গেল ফাইসা। ফাইসার পিছু পিছু ফরহাদ চলে এলো ভেতরে। শাহিরা বেগম এখনো থম মেরে দরজার পাশেই দাঁড়িয়ে আছে। আজ শুধু তার অবাক হওয়ার দিন। একে একে ডালা এসে ড্রয়িং রুমে ভরে গেল মুহূর্তের মধ্যে। এখন কি হচ্ছে এসব? সায়েবা বেগম অবাক হয়ে জানতে চাইল। ফাইসা ততক্ষণে সোফায় গা এলিয়ে দিয়েছে। শাহিরা বেগমের কথার জবাব না দিয়ে ফাইসা সাহেবাকে ডাকতে লাগলো। আরে আরে, ওকে ডাকছো কেন? না মানে আন্টি, সাইবাকে দেখছি না তো, তাই ডাকছিলাম। এত কিছুর আয়োজন তো ওর জন্যই। তা আন্টি, সাইবা কি জানে আজ তার আক্ত হচ্ছে? ফাইসার কথা শুনে ফরহাদ মিটমিট করে হাসতে লাগলো। শাহিরা বেগমের নাজেহাল অবস্থা দেখে ওর খুব হাসি পাচ্ছে। বেচারি। ফরহাদ ফয়সাকে থামিয়ে দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল। শাহিরা বেগমের বিস্ময় এবার আকাশ ছিল। তার মেয়ের বিয়ে তার বাইরের মানুষ থেকে জানতে হচ্ছে। এক হিসেবে ওরা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে তাকে। শাহিরা বেগম রেগে মুখ খুলবে তার আগেই ফাইসা তার মুখ বন্ধ করে দিল। সাইবা কোথায় আন্টি? ওকে একটু ডেকে দিন প্লিজ। ওকে তো রেডি করাতে হবে। ফারহান এখানে নেই তো কি হয়েছে? ভিডিও কলে নিজের বউকে বউরূপে না দেখলে আমার ভাইটার আবার মন খারাপ হয়ে যাবে। শেষের কথাটা ফাইসা মন খারাপের ভান করে বলল। শাহিরা বেগমের এসব আর সহ্য হচ্ছে না। সে এবার চিৎকার করে বলল, তোমাদের এসব নাটক বন্ধ করো। আমার মেয়েকে আমি কখনোই বিয়ে দেব না ফারহানের সাথে। সাহেবার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 10 দিন পরই ওর বিয়ে। তোমরা আসতে পারো এখন। মা, বাসার পরিবেশ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। শাহিরা বেগমের চেহারায় ভয়ের ছাপ দেখে বাঁকা হাসল ফাইসা। শাহিরা বেগমের চিৎকার শুনেই রুম থেকে বেরিয়েছিল সাইবা, কিন্তু বেরিয়ে এমন কিছু শুনতে হবে স্বপ্নেও ভাবেনি সে। হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে সাইবা। আমার বিয়ে ঠিক হয়েছে মানে? শাহিরা বেগম শক্ত গলায় বলল। ভেতরে যাও সাহেবা। সাইবাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাহিরা বেগম ধমকে উঠে বলল, কি হলো? কথা কানে যায়নি? ভেতরে যাও। সাইবা কোথাও যাবে না আন্টি। সাইবা এখন আমার সাথে পার্লারে যাবে। আপনি বরং অতিথি আপ্যায়নের ব্যবস্থা করুন। ফাইসার কথা শুনে ফুঁসে উঠল শাহিরা বেগম। ক্রুদ্ধ গলায় বলল, তোমরা আমার মেয়েকে জোর করতে পারো না। দেশে আইন কানুন বলেও একটা কথা আছে। আমার অনুমতি ব্যতীত আমার মেয়েকে কিভাবে এখান থেকে নিয়ে যাও তা আমিও দেখব। শাহিরা বেগমের কথা শুনে ফরহাদ হাই তুলতে তুলতে বলল, দেশে অবশ্যই আইন কানুন আছে। আপনি বরং এক কাজ করুন আন্টি, আপনার হাতে হাতে না হয় বিসিএস ক্যাডার জামাইকে কল করুন। আমি আপনার পাশে আছি। প্রয়োজনে আব্বুও আপনাকে সাহায্য করবে। আমি থানায় কল করে আপনাকে ফোন ধরিয়ে দিচ্ছি। আপনি আপনার অভিযোগ নির্দ্বিধায় জানান। এটা তো আর মগের মুল্লুক না। ফাইজু, তুই বরং সাহেবাকে নিয়ে যা। আন্টিকে সাহায্য করার জন্য আমি আছি এখানে, টেনশন নট। বাহারি খাবারের গন্ধে চারিদিক মোমো করছে। রান্না প্রায় শেষের দিকে। সবকিছুর তদারকি করছে ফরহাদ নিচে। সাইবার মা সোফার এক কোণায় মাথা চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ আগেই সানোয়ার সাহেব এসেছিল এলাকার কিছু গণ্যমান্য লোকজনদের নিয়ে। এসেই খুব বিনয়ের সঙ্গে শাহিরা বেগমের সাথে কথা বলেছেন তিনি। নিজের কথার জালে এভাবে ফেঁসে যাবেন তা কল্পনাও করেননি শাহিরা বেগম। সানোয়ার সাহেব এসেই তার সাথে কুশল বিনিময় করে বললেন, ওই দিনের কথা মনে রাখবেন না আফা, পুরো ঘটনাটাই অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা কেউ ভাবিনি লিজা এমন কিছু করবে। আমার স্ত্রী ছেলে কিন্তু আপনাদের হয়ে প্রতিবাদ করেছে, তারপরেও আমি ক্ষমা চাইছি। আমার ছেলেটা অনেক দূরে আছে, খুব আদরে তাদের বড় করেছি আমি। আপনি নিজের চোখেই দেখেছেন কতটা বিলাসিতায় বড় হয়েছে ওরা। আমার সেই ছেলে এখন অন্যের অধীনে চাকরি করছে, যেখানে আমার নিজের কোম্পানিতে 4,500 এমপ্লয়ি কাজ করে। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়। আমার একটা ছোট ভুলের জন্য এত কিছু হচ্ছে। আপনি আর অমত করবেন না, ছেলেটা আমার পাগল হয়ে গেছে, খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে। আপনি কিন্তু কথা দিয়েছেন, এবার আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দিন। আমি তাকে আমার মেয়ের মতো করে রাখবো।
তার কোনো অসম্মান আমার বাড়িতে হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। সানোয়ার সাহেবের কথা শোনার পর আর কিছু বলার সুযোগ পেল না সাহেরা বেগম। আসলে এই কথার পৃষ্ঠে কি বলা যায় তিনি ভেবে পেলেন না। তার নীরবতাকেই সম্মতি মনে করে সানোয়ার সাহেব সবাইকে তাড়া দিলেন সব কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য। সাহেবাকে নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে ফাইজা। সাহেবা যদিও যেতে চায়নি, ফাইজা ওকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। সবকিছু আমেরিকা বসে শুনছিল ফারহান, তাকে ফোনে কানেক্টেড রেখেছে ফরহাদ। সাহেরা বেগমের কথা শুনে আগে থেকেই মেজাজ চড়েছিল ফারহানের। তার মধ্যে সাহেবার পার্লারে যাওয়ার অসম্মতি জানানো আগুনে ঘি ঢালার কাজ করেছে। সামনে পেলে চড়িয়ে লাল করে দিত, তাতে কোনো সন্দেহ নেই। দাঁত কিরমির করে বলল, এর জন্য শাস্তি ভোগ করতে হবে ধুলোর রানী। তোমার এই সামান্য অসম্মতি আমাকে সবচেয়ে বেশি রক্তাক্ত করেছে। আমি পাগলের মতো সবার সাথে তোমার জন্য লড়াই করছি, আর তুমি সামান্য নিজের মতামতটুকুও আমার পক্ষে দিলে না। অন্তত পক্ষে আমার পাশে তো থাকতে পারতে। তার মানে তোমার আমাকে ছাড়াও চলবে, তবুও তোমার আমার হতে হবে, কারণ আমার তোমাকে ছাড়া চলবে না। শাস্তিটা না হয় আমার হয়েই ভোগ করলে, বিরহের আগুনে এবার আমার হয়ে তুমিই পুরো। আমি না হয় তুমি আমার বলে নিজেকে সান্ত্বনা দিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। পার্লারে বসে উসখুস করছে সাহেবা। পার্লারের মেয়েগুলো বিরক্ত হয়ে গেছে সাহেবার নড়াচড়ায়। মেয়েটা এবার বিরক্ত হয়ে বলেই ফেলল, একটু শান্ত হয়ে বসুন ম্যাম, এত নড়াচড়া করলে সাজ নষ্ট হয়ে যাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, যে কোনো একভাবে সাজিয়ে দিন তো, এত ভালো করে সাজাতে হবে না। পার্লারের মেয়েটা অসহায় চোখে তাকালো ফায়েজের দিকে। সাহেবার কথা শুনে বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকালো ফাইজা। মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ করে সাহেবার উদ্দেশ্যে বলল, তুমি কি বিয়েটা করতে চাইছো না সাইবা? সাহেবা অসহায় চোখে ফাইজার দিকে তাকালো, অস্থির গলায় বলল, আমি তো চাই বিয়েটা হয়ে যাক আপনি, কিন্তু মা তো রাজি নন। মায়ের অমতে মাঝপথেই থেমে গেল সাহেবা। চোখ ছলছল করছে ওর, বাকি কথা গলায় আটকে গেল। কান্নাগুলো দলা পাকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তোমার মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের সাইবা। তুমি আপাতত রেডি হওয়ায় মন দাও। ফাইজা সান্ত্বনা দিলেও টেনশন কমছে না সাহেবার। এক প্রকার যুদ্ধ করেই সাজানো শেষ করলো। পার্লারের মেয়েগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফারহান চোখ বন্ধ করে ডিভানে বসে আছে, যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। পরিবার ছেড়ে থাকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার সময় সেখানে থাকতে পারছে না, এই কষ্ট বুকের ভেতর হাহাকার করে তুলছে। আজ থেকে সাইবা তার হয়ে যাবে, যার উপর একমাত্র তার অধিকার থাকবে। কিন্তু ইচ্ছে করলেই তাকে বুকে জড়িয়ে নিতে পারবে না, তাকে সামনে বসিয়ে রেখে মনের তৃষ্ণা মিটিয়ে চোখ ভরে দেখতে পারবে না। এটা কতটা কষ্টের তা একমাত্র সেই বুঝতে পারছে। এখন শুধু শুধু বেশি তার প্রেয়সীকে দেখার অপেক্ষা। কি ভাবছো? ইউসুফের কথায় চোখ তুলে তাকালো ফারহান। মলিন হেসে নিজের পাশে বসতে ইশারা করলো। ইউসুফ মুচকি হেসে ফারহানের পাশে বসলো। খুব চিন্তা হচ্ছে? না, আব্বু সব ঠিক করে ফেলবে। তাহলে মন খারাপ করে আছো কেন? দূরত্ব খুব পোড়াচ্ছে, তাকে দেখার তৃষ্ণা ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। যাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না, তাকে আর 4 মাস হচ্ছে দেখি না। তোমাকে বোঝাতে পারবো না আমি আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। তুমি কিন্তু বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারতে ফারহান, সুযোগ থাকা সত্ত্বেও তুমি গেলে না। গেলে তো আর এখন এই কষ্ট সহ্য করতে হতো না। ইউসুফের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। মলিন হেসে বলল, না ইউসুফ, আমি সাইবার আম্মুকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। নিজের যোগ্যতায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। ততদিন আমি বাংলাদেশে ফিরে যাব না। ইউসুফ তপ্ত শ্বাস ফেলে ফারহানের দিকে তাকালো। ছেলেটার মুখটা শুকিয়ে গেছে। ইউসুফ জানে ফারহান ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, তবে গম্ভীর ফারহান তা কাউকে বুঝতে দিচ্ছে না। ইউসুফ ফারহান থাকে 3 বছরের বড়। ফারহানকে ছোট ভাই হিসেবেই দেখেও, তাই ইউসুফেরও আজ ফারহানকে দেখে খারাপ লাগছে। বিকেল 4টার দিকে সাহেবাদের বাসায় সব মেহমান চলে এলো। সাহেবাকে আনা হয়েছে আধা ঘন্টা আগে। সাহেরা বেগম নীরব সম্মতি দিলেও গুম হয়ে আছে। সব কাজ ফারহান আর সানোয়ার সাহেব সামলাচ্ছে। ফারহানা বেগম সমস্ত জুয়েলারি এনে সাহেবাকে পরিয়ে দিয়েছে। সাহেবার সৌন্দর্য যেন প্রতিটি মানুষের চোখ ঝলসে দিচ্ছে।
ফাইসা বারবার আফসোস করে বলছে, ইস, আমার ভাইটার আবার তোমার এই রূপ দেখে হার্ট অ্যাটাক না করে বসে। অপূর্ব লাগছে। ছেলে হলে আজ ফারহানের সাথে একটা কম্পিটিশন দেয়াই যেত। ফাইসার কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। সাইবার বন্ধুরাও সবাই এসেছে। এই অল্প সময়ের মধ্যে কেউই পরিপাটি হয়ে আসতে পারেনি, তাই নীতি আর সাবা এখানে এসেই নিজেদের সাজ কমপ্লিট করছে। নীল কোনো রকম একটা পাঞ্জাবি পরে এসেছে। তিন বন্ধুর কটমট দৃষ্টিতে সাইবার শুকনো ঢোক গিলছে বারবার। ওদের হাসাহাসির মধ্যেই আদিব তার দলবল নিয়ে হাজির। সকাল থেকে ফরহাদের সাথে বাজার করে সবকিছু পৌঁছে দিয়ে গেছে। তারপর ওই বিসিএস ক্যাডারের ব্যবস্থা করতে গিয়ে বেচারার অবস্থা নাজেহাল। এসেই ফাইসার পাশে টান টান হয়ে শুয়ে পড়ল। হাত পাগুলো একটু টিপে দাও তো, আজ অনেক কাজ করেছি, এখন আমি ক্লান্ত। ফাইসার দিকে উঁচু করে পা এগিয়ে দিয়ে বলল আদিব। ফাইসা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আদিবের দিকে। এই ছেলেটা অতিরিক্ত পাকা, যাকে বলে ইঁচড়ে পাকা। বেয়াদবটার সাহস কত, ওকে বলে পা টিপে দিতে। আদিবের কথা শুনে সাবা গদগদ হয়ে বলল, আমি টিপে দিই আদিব ভাইয়া। কথাটা বলেই যেন লজ্জায় মরে যাচ্ছে সাবা। ফাইসা দাঁত কিরমির করে বলল, হ্যাঁ হ্যাঁ, টিপে দাও। হাত পায়ের সাথে গলাটাও টিপে দিতে ভুলো না। বারান্দায় দাঁড়িয়ে নিচের রুমের দিকে তাকিয়ে আছে সাইবা। এখান থেকে ফারহান তার দিকে তাকিয়ে থাকতো। হ্যাঁ, সাইবা এখন ফারহানের রুমে। এ বাড়িতে আসা হলেও ফারহানের রুমে কখনো আসা হয়নি সাইবার। প্রথম থেকেই তাদের মধ্যে একটা দূরত্ব কাজ করত। ফারহান সব সময় তাকে এড়িয়ে চলতো। কখনো সামনাসামনি দাঁড়িয়ে দু একটা কথা বলেছে কিনা মনে পড়ছে না। রাগী গম্ভীর মুখে ঘুরে বেড়ানো ছেলেটার প্রেমে পড়ে যাবে ভাবতেই পারেনি সাইবা। ফারহানদের পরিবারের সবাই হাসি খুশি হলেও ফারহান সব সময় গম্ভীর। সবার সাথে সম্পর্ক স্বাভাবিক হলেও ফারহানের সাথে কখনো স্বাভাবিক কথাও বলা হয়ে ওঠেনি। ফারহানের এই গম্ভীরতা আরও বেশি আকৃষ্ট করেছে সাইবাকে। ফারহান গম্ভীর চোখে যখন সাইবার দিকে তাকাতো, তখন মনের মধ্যে হাজার প্রজাপতির ডানা মেলে উঠতে শুরু করত। তাই একদিন সাহস করে ফারহানকে মনের কথা বলে দিয়েছিল সেদিন। ফারহান যখন ঠান্ডা মাথায় তাকে রিজেক্ট করে দিল, তখন সাইবার অনেক কষ্ট হয়েছিল। রাগে অপমানে কয়েকদিন ভার্সিটিতেই যায়নি। ফারহানের ক্লাসমেট মিজান যখন তাকে নানাভাবে অপমান করে, তখন আর সাইবা সহ্য করতে পারেনি। ফারহানের উপর সমস্ত ক্ষোভ ঢেলে দিয়েছে। তারপর থেকেই ফারহানের আচরণ বদলে গেছে। সেও বুঝিয়েছে সে সাইবাকে কতটা ভালোবাসে। লিসার সাথে হওয়া ঝামেলার পরে দুজনের মধ্যে দূরত্ব আসলেও ভালোবাসার কমতি ছিল না। কিন্তু আজ ফারহানের ব্যবহারে অনেক বেশি অবাক হয়েছে সাইবা। ভিডিও কলে খুব সাধারণভাবেই উপস্থিত হয়েছিল ফারহান। তাকে দেখে মনে হয়নি আজ তার বিয়ে, অথচ সাইবা পটের বিবি সেজে বসেছিল। সবাই যেখানে সাইবার রূপের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে ফারহান তার দিকে একবার তাকিয়েই দেখেনি। কবুল বলার সময়ও সাইবা ফারহানের দিকে তাকিয়েছিল, কিন্তু ফারহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে মাথা নিচু করে বসেছিল। ফারহানের ব্যবহারে সবাই অবাক হলেও কেউ কিচ্ছু বলেনি। সবাই ভেবেছে লজ্জায় হয়তো ফারহান এমন, কিন্তু সাইবা ঠিকই বুঝতে পেরেছে ফারহান তার উপর কোনো কিছু নিয়ে রেগে আছে। বিয়ে শেষ হতে না হতেই ফারহান সবাইকে সাফ সাফ জানিয়ে দিয়েছে সাইবা এখন থেকে তাদের বাসায় থাকবে। নিজেদের বাড়িতে সারাদিন আসা যাওয়া করলেও রাতেও বাড়িতেই থাকতে হবে। শাহিরা বেগম অসম্মতি জানালেও তাকে অনেক কষ্টে রাজি করিয়েছেন ফারহানা বেগম। এসব কিছু ভাবতে ভাবতেই সাইবা ফারহানের বেডের মাঝ বরাবর শুয়ে পড়ল। এখানে আসার পরেও ফারহান সাইবার সাথে কথা বলেনি। সবার কাছে কল করলেও সাইবার কাছে ফারহান এখনো একটা এসএমএসও করেনি। এর জন্য সাইবার মনটা ভার হয়ে আছে। সাইবা মনে মনে ভেবে নিয়েছে ফারহান হয়তো রাতে তাকে কল করবে, কিন্তু মাঝরাত হয়ে যাওয়ার পরেও যখন ফারহান কল করলো না, তখন সাইবার মন খারাপের মেঘলা আকাশে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করলো। বিছানার উপর সাইবার শরীরের হালকা কাঁপুনি দেখে ফারহান বুঝতে পারছে সাইবা কাঁদছে। ল্যাপটপের স্ক্রিনে পেয়সীর কান্নারত আদরে মুখের উপর হালকা স্পর্শ করলো ফারহান। সাইবার মোহনীয় রূপে ফারহানের পাগল হওয়ার অবস্থা।
বধূ বেশি সাইবাকে কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছিল। ফাইসার পাঠানো প্রত্যেকটা ছবি এ পর্যন্ত 1000 বার দেখে ফেলেছে ফারহান। সাইবার উপর রাগ করে এখনো সাইবার সাথে কথা বলেনি ফারহান, তাই বলে বউকে তো আর না দেখে থাকা যায় না। তাই বেডরুমে আদিবকে দিয়ে আজকেই ক্যামেরা লাগিয়েছে ফারহান। সাইবা যখন বেডরুমে প্রবেশ করে তখন ফারহানের হৃদয়ে যেন এক শীতল হাওয়া বয়ে গেল। মনের প্রশান্তি বলে দিচ্ছিল এই রমণী আজ থেকে একান্ত তোমার ব্যক্তিগত মানুষ, যার উপর সবচেয়ে বেশি অধিকার একমাত্র তার নিজের। ল্যাপটপের দিকে তাকিয়ে ফোন হাতে নিল ফারহান। শাস্তি পরেও দেওয়া যাবে, তবে আজকের এই স্পেশাল রাতে শাস্তি একটু শিথিল করা হল। স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে সাইবার নাম্বারে কল দিল ফারহান। ফোনের শব্দে ধ্যান ভাঙল সাইবার। কান্না করতে করতে ফোন হাতে নিয়ে নাম্বার দেখেই হুড় মুড়িয়ে উঠে বসল সাইবা। হুট করেই কান্না থেকে গিয়ে হিচকি উঠে গেল। ফোনের স্ক্রিনে চলচল করছে হাব্বি নামটা। ফাইসাই যে এই নামে নাম্বার সেভ করে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ পরে পিঠে কান্না করলেও এখন মনের মধ্যে একরাশ লজ্জা এসে ভর করেছে সাইবার ভয় হচ্ছে। অজানা ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। সাইবার ভয় হচ্ছে কল রিসিভ করলে ফারহান তার বুকের ধুকপুকানি শুনে না নেয়। এদিকে সাইবার লজ্জা রাঙা মুখ দেখে ফারহানের বুকের অস্থিরতা বেড়ে যাচ্ছে। এমন একটা লাল টুকটুকে বউ রেখে এখানে আরো 1.5 বছর কাটাতে হবে ভাবতেই তো দম বন্ধ হয়ে আসছে। চট করেই চোখ সরিয়ে নিল ফারহান। ধূপধাপ পা ফেলে জানালার গ্লাস খুলে দিল। বউকে দেখেই অক্সিজেনের ঘাটতিতে মরে যাচ্ছে সে। সামনে পেলে না জানি কি হবে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কল কেটে গেছে। সাইবার এখন আফসোস হচ্ছে কেন তখন কল রিসিভ করলো না। লজ্জা তো পরে একা একাও পাওয়া যেত। প্রায় 10 মিনিট পরে আবার কল এলো সাইবার মোবাইলে। এবার আর দেরি করলো না সাইবা, ঝটপট কল রিসিভ করে ফেললো, কিন্তু মুখ দিয়ে তো কথাই বের হচ্ছে না। ওদিকে ফারহানও চুপ করে আছে। ফারহানের ঘন নিঃশ্বাস সাইবার কথা গলায় আটকে দিয়েছে। আনমনে এক হাত গালে চলে গেছে, খেয়াল হতেই থতমত খেয়ে হাত নামিয়ে নিল সাইবার অবস্থা দেখে মুচকি হাসলো ফারহান। বউ কি তাকে ভয় পাচ্ছে? তাহলে আরেকটু ভয় দেখানো যাক।